স্মার্ট বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা জরুরি বললেন প্রধানমন্ত্রী। দুই দেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান। কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি কাল। শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণ করছে সরকার, বললেন ওবায়দুল কাদের। প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে তদন্ত চলছে, জানালেন পিএসসি চেয়ারম্যান। কারো সম্পৃক্ততা পেলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং বন্যার মধ্যেই সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু। পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদী, সীমাহীন দুর্ভোগে বানভাসী মানুষ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধার শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বাংলাদেশে ভূকৌশলগত অবস্থানের গুরুত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সকল আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন রুটের সঙ্গে বাংলাদেশের সরাসরি কানেক্টিভিটি রয়েছে। আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড সিংগ্রালা হোটেলে সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেক্টরগুলোকে বিবেচনা করার পরামর্শ দেন। We are continuously working to enhance the capabilities of our workforce through vocational training and higher education initiatives. Our youths are gearing up to participate in the fourth industrial revolution. Thus, investing in Bangladesh means gaining access to a large pool of skilled and semi-skilled labor. এ সময় প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো, জ্বালানি, লজিস্টিক, তথ্য প্রযুক্তি, পর্যটন, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এসব ক্ষেত্রে বিনিয়োগকারীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথাও তুলে ধরেন তিনি। We have progressively establishing 38 high-tech parks, inviting foreign investment in some promising sectors. Our vision is to build a smart Bangladesh by 2041. সারা দেশে 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং 38 হাইটেক পার্ক প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্প ও বিনিয়োগের জন্য এসব অর্থনৈতিক অঞ্চল ভালোভাবে প্রস্তুত। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি and smart society. That is our main aim. বাংলাদেশ ব্যবসা বান্ধব পরিবেশের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ব্যবসা লাভজনক করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানি আগামীকাল বুধবার বেলা 11:30টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। কোটা নিয়ে রিটকারীর পক্ষ নতুন আইনজীবী নিয়োগ করে বিশেষ চেম্বার আদালতে শুনানির আবেদন করে। পরে চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম আগামীকাল শুনানির দিন ধার্য করেন। যেহেতু এখনও পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়নি, সেই হিসেবে বিশেষভাবে চেম্বার আদালত এ আদেশ দেন। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় পরিপত্র জারি করে। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে রিট করেন চাকরি প্রত্যাশী ও মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদুল ইসলাম সহ 7 জন। প্রাথমিক শুনানি নিয়ে রুল দেন আদালত, আর চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন হাইকোর্ট রায় ঘোষণা করেন। এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলনের পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষকদের আন্দোলনে সরকারের সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় কথা বলেন তিনি। জানান,
বিএনপি সবকিছুতে রাজনীতির গন্ধ খোঁজে, খালেদা জিয়াকে নিয়েও তারা রাজনীতি করে। দেখুন এই মিতুর রিপোর্ট। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে এক যৌথ সভায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয়, এ সময় কোটা ও পেনশন নিয়ে আন্দোলন চলছে উল্লেখ করে তিনি বলেন, এই দুই কর্মসূচি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। আমরা এই দুটি কর্মসূচি চলমান অবস্থায় আমরা খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এক প্রশ্নের জবাবে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ভিক্ষার ঝুড়ি নিয়ে প্যারিস কন্টেসিয়াম বৈঠকে তাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান বারবার ছুটে গেছেন। বর্তমান সরকারের এমন কোনো রেকর্ড নেই। ভিক্ষার ঝুড়ি নিয়ে প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে তাদের অর্থমন্ত্রী সাইফুর রহমানই বারে বারে ছুটে গেছে। আমাদের কোনো অর্থমন্ত্রী প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে যান। অরাজনৈতিক আন্দোলনের ফায়দা তুলে কেউ যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁস করার সুযোগ খুব কম বলে জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ যে নেই সেটি সাংবাদিকদের দেখানোর চেষ্টা করছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। তো যেটা আপনি বলছেন, আমি আমাদের প্রক্রিয়াটা আপনাকে বলতে পারি, আপনারা বিচার করতে পারেন যে কতটুকু কি সম্ভব। আমাদের ধরুন প্রশ্নকারক আমরা নির্ধারণ করি যারা বিভিন্ন বিষয়ে দক্ষ তাদেরকে, এবং সেটি গোপন থাকে, যিনি প্রশ্ন করেন তিনি প্রশ্ন করে সিলগালা করে আমাদের এখানে পাঠান, ডাকেও পাঠান, কেউ সরাসরি এসে দিয়ে যান। এটা আমাদের এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে ট্রাঙ্কে সিলগালা করা অবস্থায় থাকে। তবুও কিভাবে প্রশ্ন ফাঁস হলো এই প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে। তবে প্রশ্ন ফাঁসে নিজের সংশ্লিষ্টতা থাকলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি। তো 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন। কোনোদিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটা প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে। যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। তারপরেও সেই বিষয়গুলো আমরা দেখব, আমরা কোনোটাই ছাড় দেব না। একই সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। আমরা প্রস্তুত, যেই মুহূর্তে সরকারি বিধান আছে আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেই মুহূর্তে কাউকে, কোনো সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, সেই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হবে। এর আগে গতকাল বিএসসি সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। সেই পরীক্ষাটাই আসবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুখ্যাত ইনডেমনিটি আইন সংবিধানে অন্তর্ভুক্ত করার কালো দিন 9 জুলাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার না করার জন্য প্রবর্তিত আইনটি পৃথিবীর ইতিহাসে লজ্জাজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। 21 বছর তা বহাল রেখে চরম রাজনৈতিক প্রতিহিংসার প্রমাণ দিয়েছে সেই সময় বিএনপি এবং জাতীয় পার্টির সরকার। বিস্তারিত থাকছে নূর মোহাম্মদ ভূঁইয়ার বিশেষ রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শহীদুল হক জীবন। যার নেতৃত্ব সংগ্রামে বাংলাদেশ, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সেই মহানায়ককে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় 75-এর 15 আগস্ট।
শোকে বহমান সদ্য স্বাধীন বাংলাদেশ। শোকের এমন আবহে আরও নিষ্ঠুরতার পথ নেয় হত্যাকারীরা। জাতির শ্রেষ্ঠ সন্তানের হত্যার বিচার যেন না হয়, এজন্য খন্দকার মোস্তাক সরকার ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করে। পরে ৭৯ সালের ৯ জুলাই স্বৈরশাসক জিয়াউর রহমান জাতীয় সংসদে অধ্যাদেশ আইনে পরিণত করেন। এতে সাংবিধানিকভাবে বন্ধ হয়ে যায় জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার। আর এই আইনের কলঙ্ক থেকে জাতি মুক্ত হয় ১৯৯৬ সালে। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইন্ডিমিউনিটি অধ্যাদেশ রহিতকরণ বিল সংসদে পাশ করে। কোনো হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়ার সমস্ত সুযোগ বন্ধ করে দেওয়ার জন্য আইন করা এটি আইন, বিচার ও সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় বলে মনে করেন এই শিক্ষাবিদ। হত্যাকারীদের হত্যার পরে এখানে বিচার করা যাবে না, এবং এটা যে কত কলঙ্কিত একটা আইন, কত কলঙ্কিত অধ্যায়, এবং সেই আইনটি আমাদের সংবিধানে যুক্ত করা হলো। তো সংবিধান কিভাবে কলঙ্কিত হলো? ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই সংবিধান, সেই সংবিধানকে অপবিত্র করা হলো, কলঙ্কিত করা হলো। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সেই ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ সময় বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার তো দূরের কথা, তাদের নামে মামলা পর্যন্ত করা যায়নি। তিনি বলেন, ২১ বছরে এই কালো আইনটি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, এই দায় সবার। এখন এই আইন তো মানবতার বিরুদ্ধে আইন, মানবতার বিরুদ্ধে যে অপরাধ আমরা বলি, সেই মানবতার বিরুদ্ধে তারাও অপরাধ করেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন সময়ের ব্যবধানে অনেক কিছুই হয়তো গ্রহণ করতে হয়, আমরা সেই পর্যন্ত আর যেতে পারিনি। কিন্তু মানুষের মনের ঘৃণা তো সবসময় থাকবে যে আইন কারা প্রণয়ন করেছিল, এই আইন কারা ড্রাফট করেছিল, এই আইন কারা অনুমোদন দিয়েছিল, তার প্রত্যেকেই জাতির কাছে ঘৃণিত ব্যক্তি। যারা এই কলঙ্কিত আইনটি প্রণয়নের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে রাষ্ট্রদ্রোহিতার বিচার হওয়া উচিত বলে মনে করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। পুরো জাতির যে সম্মান মর্যাদায় ভুল উন্নীত করেছিল। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেটে শিক্ষার্থী এবং অভিভাবকদের দাবি উপেক্ষা করে বন্যার মধ্যে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। সকাল 10টা থেকে বোর্ডের অধীন 87টি কেন্দ্রে শুরু হয় পরীক্ষা। অংশ নিয়েছেন ৩০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২,৭৯৫ জন পরীক্ষার্থী। সিলেট বোর্ডের 4 জেলার মধ্যে সিলেট জেলা বন্যা কবলিত। জেলা প্রশাসন জানিয়েছে জেলার ৫ লাখের বেশি মানুষ বন্যায় আক্রান্ত। ২১৫টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত ৯,০০০-এর বেশি মানুষ। এদিকে কেন্দ্রে পানি থাকায় ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে কিছু পরীক্ষা কেন্দ্র। কোথাও প্রবেশের রাস্তায় বালুর বস্তা ফেলা হয়েছে। এর আগে দ্বিতীয় দফা বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে বইছে দেশের বেশিরভাগ নদ নদী, ফলে বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। বন্যার কবলে পড়া 18 জেলার পানিবন্দী মানুষ রয়েছেন বিপাকে। এদিকে বানভাসীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে দেখুন অনুকৃতি আদিতের আরও একটি রিপোর্ট। দেশের উত্তর মধ্যাঞ্চলে যমুনা ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও 18 জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদীর পানি। নদীর পানি বিপদসীমার নিচে না নামায় কমছে না প্লাবিত এলাকার দুর্ভোগ। গবাদি পশু নিয়ে বিপাকে পড়তে হয়েছে বানভাসীদের। অনেকেই ভিটামাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়। এক সপ্তাহ থেকে বাড়ির পানি, বাড়ি ঘর করবে না, খুব উড়িছে, কষ্ট করি। সকালে সেই গেছি পরীক্ষা দিবার, এই যে এখন শুনে আসলাম। নৌকাতে গেছি, আবার নৌকাতে আসলাম, কেউ কিন্তু খোঁজ নেই নাই। এক মাস যাবত এই পানি ওর ঘর থেকে আমরা ভাঙি যেমন লাগতেছে। এইভাবে পানি বন্দি, অনেক মালামাল ক্ষতি হচ্ছে, আর দোকানদারি তো অলরেডি বন্ধই, এখানে আসা সম্ভবই না। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, ফলে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট সৃষ্টি হয়েছে বন্যা দুর্গত এলাকায়। বন্যার কারণে তলিয়ে গেছে ফসলি জমি, এতে বড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। নদীর কারণে নদী তো সব শেষ করে নিয়ে গেল। সরকারের কাছে চাওয়াটাই একটাই হলো যে আমাদের যদি নদীর উপর দিয়ে বানটা দিত তাহলে আমাদের বাড়িটা অনেক উপকার পাইতো, অনেক জনগণ উপকৃত হইতো। এদিকে বন্যা দুর্গত এলাকার মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রশাসন। এই যাবৎকালে আমাদের বরাদ্দ এসছে 21 মেট্রিক টন চাল এবং 1 লক্ষ টাকা নগদ টাকা সহায়তা। ইতোমধ্যে বিতরণ প্রায় শেষ পর্যায়ে, হয়তোবা আমাদের আরও বরাদ্দ আসা সাপেক্ষে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সহযোগিতা নয়, বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান চান দুর্গত এলাকার মানুষরা। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। ময়লা আবর্জনার মধ্যে অবহেলায় অযত্নে পড়ে রয়েছে ঢাকার ধামরাইয়ের বধ্যভূমি। স্মৃতিবিজড়িত স্থানের এমন অবস্থা দেখে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। অন্যদিকে স্বাধীনের ৫৪ বছরেও গাঙ্গুটিয়া জমিদার বাড়ির একই পরিবারের ৪ জনকে গণহত্যার স্বীকৃতি না পাওয়ায় আক্ষেপের সুর পরিবারের সদস্যদের মধ্যে। এদিকে এশিয়ান টেলিভিশনের কাছে বিষয়টি শুনে কালামপুর বধ্যভূমির স্মৃতিস্তম্ভের চারপাশে সীমানা দেয়াল করতে সংশ্লিষ্টদের নির্দেশনা ও আর্থিক বরাদ্দ ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন রুবেলের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ এক অঞ্চল ঢাকার ধামরাই উপজেলা। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে ধামরাইয়ের কালামপুর বাজারের পাশে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ। তবে এই বধ্যভূমি এখন ময়লা আবর্জনায় অযত্নে পড়ে রয়েছে। স্বাধীনতার এতদিনেও শহীদদের স্বীকৃতি না পাওয়ায় আক্ষেপের সুর পরিবারের সদস্যদের মধ্যে। মুক্তিযুদ্ধকালীন যে সমস্ত লোক শহীদ হয়েছিল তাদের একটা স্মৃতিফলক আছে, এটা অরক্ষিত। শহীদদের অসম্মান হইতেছে, আমরা চাই ওরা হয়তো একটু বাউন্ডারি করে টেরে দিলে মানে ভালো হয় মনে হয়। অতি জরাজীর্ণ অবস্থায় আছে, অসম্মানজনক অবস্থায় আছে। আমরা চাই ওটা সুন্দরভাবে এবং সম্মানজনক অবস্থায় যেন ওটার অবস্থানটা হয়। আমি মনে করি এটা যদি প্রশাসন, যেহেতু প্রশাসনের মাধ্যমে এই বধ্যভূমিটা নির্মিত হয়েছে, মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভ হিসেবে ওটার যত্ন করা দরকার। কালামপুর বধ্যভূমির স্মৃতিস্তম্ভের চারপাশে সীমানা দেয়াল করতে সংশ্লিষ্টদের নির্দেশনা ও আর্থিক বরাদ্দ ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার। হাটটা বসতে বসতে দেখা যাচ্ছে বদ্ধভূমির কাছাকাছি জায়গায় চলে যায়। বিষয়টি আমাদের নজরের সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা উপজেলা প্রশাসনের যে উন্নয়ন প্রকল্প রয়েছে সেখান থেকে আমি অলরেডি 1 লক্ষ টাকা বরাদ্দ করেছি। আমরা খুব দ্রুতই আমরা এখানে একটা বাউন্ডারি করব। দেশ স্বাধীন করতে নিজের জীবন বিলিয়ে দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ও দেশপ্রেমের নিদর্শনকে তুলে ধরতে গণকবর সংরক্ষণ ও সব শহীদদের ইতিহাস লিপিবদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বাণিজ্য সংবাদ। দেশের সাধারণ মানুষের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। বিশ্বের অন্যতম সেরা টেকনোলজি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিসের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চুক্তি করেছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। বেইজিংয়ের শাংরিলা হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। আর হুয়াওয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুন ফেং। সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন B202 কর্তৃক আয়োজিত উৎসাহ বোনাস বৃদ্ধি, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সহ নানা যৌক্তিক দাবি নিয়ে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে এই আয়োজন করা হয়। এই সময় সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্ববৃহৎ 260,89,87,000 টাকা ব্যয়ের আলোকায়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং শাপারজি পালনজি অ্যান্ড কোম্পানি লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার নীরজ কুমার চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। এ সময় উপস্থিত চাসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, এই প্রকল্পের মাধ্যমে 460 কিলোমিটার সড়কের আলোকায়ন হতে যাচ্ছে। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্মার্ট বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা জরুরি বললেন প্রধানমন্ত্রী। দুই দেশে ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান। কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি কাল। শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণ করছে সরকার বললেন ওবায়দুল কাদের। প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানালেন পিএসসি চেয়ারম্যান। কারো সম্পৃক্ততা পেলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং বন্যার মধ্যেই সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু। পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদী, সীমাহীন দুর্ভোগে বানভাসী মানুষ। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।